আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের সাথে এনটিভিতে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং বরাবরের মতো আমি এস এ সোহাগ আপনাদের সাথে থাকবো অনুষ্ঠানের পুরোটা জুড়ে। এবং আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত সাইফুল ওয়াদুদ। স্বাগত আপনাকে। ধন্যবাদ ভাই, আপনাকেও স্বাগতম। এছাড়া আমাদের সাথে বাংলাদেশ থেকে স্কাইপিতে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। স্বাগত আপনাকে। এছাড়া আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন একজন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফাইজুল হক। স্বাগত আপনাকেও। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন স্কাই 780 শুধুমাত্র এনটিভিতে, এবং এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকবো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এবং আজকে শিরোনাম ঠিক করেছি নতুন বছরের রাজনীতি কেমন হবে, এবং এই শিরোনামে আমরা আজকে আলোচনা করে থাকবো নির্বাচন এবং সংস্কার বিষয়ে। জনাব মেজর সাইফুল ওয়াদুদ, আমরা যদি আলোচনা আপনাকে দিয়ে শুরু করি, এবং যে বিষয়টি নিয়ে আমরা শিরোনাম রেখেছি এবং যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে নির্বাচন এবং সংস্কারের যে বিষয়টি নিয়ে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলো এবং সরকারের সাথে একটি এখনো পর্যন্ত একটি কংক্রিট সমাধানে আসেনি, এবং ঐক্যের তো একটা বিষয় রয়েছেই। তো আপনার কি মনে হয় যে কতটুকু সংস্কারের পর নির্বাচন দিলে সেটা যুক্তিযুক্ত হবে, এবং নির্বাচন যেটা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলই তারা অভিযোগ করে থাকে যে সংস্কারের নামে কোনো কালক্ষেপণ যেন না হয়, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা অনুষ্ঠান দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন। আসলে নির্বাচন বিষয়টাই বা এই সাবজেক্টটাই এখন কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতি বলেন বা চায়ের টেবিলে বলেন, সব জায়গায় কিন্তু খুবই আলোচিত বিষয়। এবং আমরা 5ই আগস্টের এই প্রেক্ষাপট পরিবর্তনের পর অদ্যাবধি যে দেখেছি যে অনেকটা বলা যায় যে যেই উদ্দেশ্য বা যেই ঐক্যের মাধ্যমে 5ই আগস্টের এই পট পরিবর্তনের সূচনা হয়েছিল, সেই ঐক্য কিংবা সেই যে আশা আকাঙ্ক্ষা, সেই জায়গায় কিছুটা হলো একটু মতানৈক্য তৈরি হচ্ছে, কিংবা একটা ঐক্যের জায়গায় কিছুটা আস্থার অভাব কিংবা অবিশ্বাসের অভাব আমরা আমাদের রাজনীতিতে যেরকম বরাবরই দেখে থাকি, এরকমটাই আমরা কিছুটা দেখতে পাচ্ছি। এতে করে আপনি ধরতে পারেন যে সরকারের সাথে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সাথে রাজনৈতিক দলগুলো যারা মাঠে আছে তাদের সাথে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা হচ্ছে আসলে অনেকটা চাওয়া পাওয়ার ভিত্তিতে। অর্থাৎ কিছু কিছু রাজনৈতিক দল লাইক বিএনপি চাচ্ছে যে ডেফিনেটলি তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা নির্বাচন। আমরা প্রধান উপদেষ্টার একটা ভাষণের শেষ ভাষণে জাতির উদ্দেশ্যে, সেখানে আমরা একটা 16 ডিসেম্বর, সেখানে আমরা একটা, আমি বলবো যে একটা স্পষ্ট একটা ধারণা ওনার তরফ থেকে আমরা পেয়েছি, একটা সময়, একটা ব্র্যাকেটিং লাইক 2025-এর এন্ডের ভিতরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে, দেন নির্বাচনের একটা তারিখ ঘোষণা হবে 2026 সালের ফার্স্ট হাফে। এটা মার্চও হতে পারে, এপ্রিলও হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, অর্থাৎ যে কোনো একটা সময়, এরকম একটা আনুমানিক সময়ে নির্বাচনটা হবে। কিন্তু বিএনপি তরফ থেকে তারা আরও সুনির্দিষ্টভাবে চাচ্ছে। তো আরও সুনির্দিষ্টভাবে আসলে এই মুহূর্তে দেওয়া আমার মনে হয় সমীচীন হবে না। আমি আপনার প্রশ্নের সাথে যদি আমি রিলেট করি, যে গত 16-17 বছর ধরে আওয়ামী লীগ সরকারের তাদের যেই প্রশাসন থেকে শুরু করে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে, এবং নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সেক্টরগুলো আছে, সেই সেক্টরগুলোকে তারা এমনভাবে মাস্টারিং করেছে, এমনভাবে তাদের প্রশাসনে দলীয়করণ করেছে, এবং তাদের মতের আদর্শের সমর্থিত লোকজন দিয়ে তারা এমনভাবে জিনিসগুলোকে সেট করেছে। এই সেট রেখে আপনি যদি ইলেকশন করেন, তাহলে শুধুমাত্র আমি বলবো যে রাজনৈতিক ক্ষমতার জাস্ট পালাবদল হবে, কিন্তু জনগণের চাওয়ার কোনো প্রতিফলন আসবে না। যে আমি আপনার কাছে আবার ফিরে আসবো, আমি একটু আমাদের অন্যান্য অতিথির সাথে একটু আলোচনা করতে চাচ্ছি। জনাব রাশেদ খান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? রাশেদ খান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে নির্বাচন এবং সংস্কারের বিষয়টি, এবং এই বিষয় নিয়ে তো আমরা আলোচনা করবোই। তার আগে আমরা দেখেছি যে গত 2 দিন আগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় একজন নেতাকে, ফারুক আহমেদ, তার উপর যে হামলা করা হয়েছে, এবং তিনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে বক্তব্য শেষে তার উপর হামলা করা হয়েছে। তো এই হামলার পিছনে আপনি কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা সুবিধ রয়েছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর যে হামলা হয়েছে,
এটি অত্যন্ত দুঃখজনক। তবে আরো দুঃখজনক হলো যে এই হামলার যারা আসামি সন্ত্রাসী তারা জি। গ্রেপ্তারের মাত্র 11 ঘন্টার মধ্যে আবার জামিন পেয়ে গেল। কিভাবে? নিশ্চয়ই এই ঘটনার সাথে কোনো রাঘব বোয়াল জড়িত। অন্যথায় এইভাবে এত দ্রুত সময়ের মধ্যে জামিন পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। আমার মনে হয় যে আওয়ামী লীগের আমলেও এরকম হামলার পরে এত দ্রুত সময়ের মধ্যে জামিন কেউ পায়নি। তার মানে কি? তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমল, এটা আওয়ামী লীগকে হার মানিয়েছে। দেখেন এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না। ফারুকের উপর যখন হামলা হয় সেই শহীদ মিনারে পুলিশ দাঁড়িয়েছিল, তারা এগিয়ে আসেনি। খুবই দুঃখজনক বিষয় যে এই যে রাষ্ট্র এক ধরনের বিকল অবস্থার মধ্যে। কেন? কি কারণ? কারণ হলো যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে ফেসিবাদ তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা চাচ্ছে যে দেশটায় একটা অরাজকতা তৈরি হোক, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক। তারই অংশ হিসেবে শহীদ মিনারে ফারুকের উপর হামলা করা হয়েছে এবং সেখানে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু কেউ তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসেনি। এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। বলা হচ্ছে যে এই সরকার রাষ্ট্র সংস্কার করবে, কিন্তু আজকে আমরা দেখলাম যে ফারুককে এইভাবে ফারুক হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। অন্যদিকে আসামিরা জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করেছে। ফুলের মালা, মনে হচ্ছে গরু, নতুন কুরবানির গরু সবাই কিনে এনেছে, গলায় শুধু ফুলের মালা। হাসবো না কাঁদবো আমি বুঝতেছি না আসলে। রাষ্ট্র কোথায়? এই যে সংস্কার না ভাওতাবাজি, এই ভাওতাবাজি আসলে আমি আর বিশ্বাস করতে পারতেছি না। আজকের পরে আসলে এই সরকারের উপর আমার আস্থা বিশ্বাস উঠে গিয়েছে। বিচার বিভাগে সংস্কার হবে, এই ভাওতাবাজির গল্প আমি আর শুনতে চাই না। আমি আর কোনোভাবে বিশ্বাস রাখতে পারছি না। আজকে যদি ফারুক হাসানের উপর যে ধরনের ঘটনা ঘটলো, এই হামলার সুষ্ঠু বিচার হতো, আসামিরা গ্রেপ্তার থাকতো, তদন্ত হওয়ার পরে তারপরে তাদেরকে জামিন দিত, সমস্যা ছিল না। কিন্তু তদন্ত হইল না, কিচ্ছু হইল না, এর মাঝখানে জামিন পেয়ে গেল মাত্র 11 ঘন্টা। আজকে অনেকে তদবির করার জন্য ফারুকের কাছে এসেছিল, বলেছে ফারুক ভাই আপনি মাফ করে দেন। মাফ কি এতই সোজা? একজন অপরাধীকে মাফ করা যায়? সিনেমা স্টাইলে যেভাবে তার উপর হামলা চালিয়েছে, কোনোভাবে কি আসলে মাফ করা যায় না। ফারুক মাফ করে নাই। প্রেস ব্রিফিং করে স্পষ্ট হয়ে বলেছে আমি তাদেরকে মাফ করতে পারবো না, কারণ তারা ভুল করেনি, তারা অন্যায় করেছে, অপরাধ করেছে। অপরাধের একমাত্র বিচার হলো শাস্তি। ন্যায় বিচার সম্পূর্ণ যদি একটি সমাজ ব্যবস্থা আপনি করতে চান, তাহলে অপরাধীদের বিষয়ে আপনাকে জিরো টলারেন্স দিতে হবে। এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডের লোকজনকে এই সরকার ধরছে না। শেখ পরিবারের এতগুলো মন্ত্রী এমপি একজনকে ধরে নাই। একজনকে ধরলেও না বলতে পারতাম বাকিরা পালিয়ে গেছে, একজনকে পাইছে। তো এরা তো আসলে শেখ পরিবারকে রক্ষা করছে। এই সরকার শেখ পরিবারের রক্ষা কবচ। এই সরকার রাষ্ট্র সংস্কারের নামে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তারা এখন আসলে চেয়ারের স্বাদ পেয়েছে। এই চেয়ার গুলো থেকে তারা আসলে আর নিজেদেরকে উঠাতে চাচ্ছে না। দেখেন রাষ্ট্রের কোথায় ভালো অবস্থা? যার আর্থিক অবস্থা ভালো সে তো ভালো আছে। আপনি একজন রিক্সা চালকের কথা শোনেন, শ্রমিক, আপনি বলছিলেন যে এই সরকার শেখ পরিবারের রক্ষা কবচ, তো যদি সেটাই হয়ে থাকে তাহলে ছাত্র জনতার অভ্যুত্থান করে লাভটা হলো কি? আমারও তো সেই একই কথা। আমি তো এই সরকারের পক্ষের লোক, আমি তো এই সরকারের লোক, আমি তো বিরুদ্ধের লোক না। কিন্তু যখন দেখলাম যে আমাদের একজন বিপ্লবী সহযোদ্ধা, বিপ্লবে তার অবদান সম্পর্কে এখানে ফয়জুল হক ভাই জানে আমরা কিভাবে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছি, আপনিও জানেন আমাদের ভূমিকা। আমরা কখনো আপোষ করি নাই, আমাদের আপোষকামী মনোভাব নাই। আর এই কারণে কি আওয়ামী লীগের আমলে মার খেয়েছি, এখনো মার খাইবো? হোয়াট ইজ দিস? যদি আওয়ামী লীগের আমলে এই ধরনের মার খেয়ে আবার এই সরকারের আমলে মার খাইতে হয়, তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। আজকে আমি মার খেয়েছি, ফারুক মার খেয়েছে, কালকে আপনি মার খাইবেন। ফয়জুল্লাহ ভাই যেখানে যাচ্ছে, বাংলাদেশে তিনি এসেছেন, যাচ্ছে বিভিন্ন জায়গায়, তিনি মার খাবেন। স্পষ্ট কথা, তিনি মার খাইবেন। বিপ্লবীরা এইভাবে মার খাবে। কারা মারবে? ওই কথিত আহত লীগ। দেখেন এই যে কিছুদিন আগেই যারা আসলে বলেছিল যে আহতদের পক্ষ থেকে উপদেষ্টা বানানো হোক, এবং বলেছিল তারা একই সাথে তারা আপনার স্বাস্থ্য উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিল, রাস্তা অবরোধ করেছিল। এই আহত লীগ এরা ফারুকের উপর হামলা চালিয়েছে। দেখেন গণঅভ্যুত্থানের সময় দুইটা অংশ আহত হয়েছে, একটা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, একটা বিপক্ষের শক্তি। ছাত্র জনতার আন্দোলনকে প্রতিরোধ করতে এসে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পেতাত্তারা তারা আহত হয়েছে। জনগণ তাদেরকে ধুলাই করেছে, তারা কিন্তু হাসপাতালে ভর্তি।
এখন আপনি কিভাবে নির্ণয় করবেন? এখন তো জি। সবাই গণ অভ্যুত্থানের কারণে আহত রাশেদ হয়েছে। খান, এটি আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু আসতে যাচ্ছি ডক্টর ফাইজুল হক আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি শুনতে পাচ্ছি, বলুন। জি, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম এবং যেমনটা বলছিলেন যে রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, যে এই সরকার হচ্ছে শেখ পরিবারের রক্ষা কবচ। তো আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা এবং আপনার বক্তব্য কি? না, আমি মনে করি যে এখানে বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনৈতিকভাবে বিভিন্ন মত প্রকাশ করবেন। আমার কাছে মনে হয়েছে আমাদের রাশেদ খান ভাই যেই জায়গাগুলোতে সরাসরি মুভ করেছেন এবং দেখেছেন, সেই জায়গা থেকে তিনি তার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। বাস্তবিক অর্থে বিপ্লবের যে চেতনা, সেটা তো আমরা সবসময় বলে আসছি যে বাংলাদেশের বিপ্লব যে কারণে হয়েছে, 24-এর এই গণঅভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, 5ই আগস্টের, সেটা ছিল বাংলাদেশের সম্মিলিত একটা প্রয়াস এবং এদেশের সকল রাজনৈতিক সংগঠন, তারপরে ছাত্রদের নেতৃত্বে তৈরি হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে, এরপরে বাংলাদেশের সকল শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, আলেম, ওলামা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গঠন করার জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনার হাত থেকে মুক্তির জন্য লড়াই করেছিলেন। এখন এই লড়াইয়ের পরে যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের গণমানুষের, আজকের এই বাংলাদেশের জনগণের সকলকে সুন্দরভাবে নিরাপত্তা বিধান করা, এদেশের স্বাধীনভাবে মানুষের কথা বলার অধিকার দেয়া এবং এদেশের জনগণের যারা এই আন্দোলন সংগ্রামে সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, তাদের যারা শহীদ হয়েছে তাদের তালিকা তৈরি করা এবং তাদেরকে সুন্দরভাবে তাদের পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া। আমি মনে করি সেই জায়গাগুলোতে এখনো পর্যাপ্ত পরিমাণ সবকিছু হয়নি। আমরা যারাই কথা বলছি আমরা কিন্তু একটা ক্ষোভের জায়গা থেকে। কারণটা কি? কারণটা হচ্ছে এই সরকারকে তো আমরা বসিয়েছি, এই সরকারকে তো শেখ হাসিনা বসায়নি। শেখ হাসিনার রিপ্লেসমেন্টে আমরা এই সরকারকে বসিয়েছি। এই সরকার আমাদেরই সরকার, এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। কিন্তু এই সরকারের মধ্যে এমন কোনো একটা ভাব না চলে আসে যে সরকার উইদাউট আস তারা চলতে পারে, এ ধরনের মানসিকতা আসাটা ঠিক হবে না। অথবা কোনো গোষ্ঠী বিশেষকে নিয়ে তারা চলবে, সেটাও কোনোভাবে ঠিক হবে না। সরকারের উচিত হবে বাংলাদেশের সকল জনগণকে সাথে নিয়ে তারা চলবে এবং যারা বিপ্লবী চেতনা ধারণ করেন, লালন করেন, তাদেরকে নিয়ে চলবে, তাদের সবাইকে মর্যাদার ভিত্তিতে একটি সুন্দরভাবে দেশ গঠন করবে। জি বলুন প্লিজ। জি, ধন্যবাদ জনাব ডক্টর ফয়জুল হক। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। তার আগে আমি একটু কথা বলতে চাচ্ছি মেজর সাইফুল ওয়াদুদ, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে যেমনটা বলছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, যে এই সরকার হচ্ছে শেখ পরিবারের হচ্ছে রক্ষা কবচ। তো আপনি কি সেটা মনে করেন কিনা? দেখেন, উনি তো ওনার রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে জিনিসটা ব্যাখ্যা করেছেন। উনি সাফারার, মাঠের সাফারার, রাস্তার সাফারার। কিন্তু আমি যদি বলি যে আমি আমার জাস্ট আগের প্রসঙ্গ থেকে যদি আমি কন্টিনিউশনে আসি, তাহলে বলবো, দেখেন, রাশেদ ভাই তো বলেছিলেন যে আমরা অনেক উপদেষ্টাদেরকে নিয়ে আমাদের অনেক সময় অনেক আমাদের মতবিরোধ থাকতে পারে বা উপদেষ্টাদের নিয়ে আমাদের তো সন্তুষ্টির জায়গাটা আমরা তো পৌঁছতে পারি নাই। কিন্তু এখন আমার কাছে যা মনে হচ্ছে, সিলেকশন অফ ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার, এটা কিন্তু এখন অনেক বড় সমস্যা না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে আমাদের যেই ব্যুরোক্রেসির যে ক্লাস্টারগুলো আছে, সেই ক্লাস্টারগুলো এই রাষ্ট্রযন্ত্রকে কাজ করতে দিচ্ছে না। আমরা যদি লাস্ট নিউ এজের একটা সাক্ষাৎকার যদি আমি যদি কোট করি চিফ অ্যাডভাইজারের, যে আহত যারা হয়েছিল তাদের প্রত্যেক পরিবারকে 30 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল। তো প্রশ্ন ছিল যে কেন পাচ্ছেন না তাহলে গভর্নমেন্ট? তো উনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে আগ্রহের জায়গার কোনো ঘাটতি নাই, কিন্তু আমলাতন্ত্রের যে জটিলতা, সেই জটিলতার কারণে এটাকে এক্সিকিউশন স্টেজ পর্যন্ত নেওয়া যাচ্ছে না। আর এই এক্সিকিউশন স্টেজ পর্যন্ত যদি আপনাকে নিতে হয়, তাহলে আমলাতন্ত্রকে আপনাকে সহযোগিতা করতে হবে। আমলাতন্ত্র যারা কাজটা করবে টেবিল টু টেবিল, তারা অন্তরে ধারণ করতে হবে। জটিলতা কাটবে কিভাবে? তাদেরকে অন্তরে ধারণ করতে হবে জুলাই আগস্টের সে বিপ্লবের চেতনা। তারা তো জুলাই আগস্ট, বরঞ্চ জুলাই আগস্টের সময় তারা এটার এগেনস্টে কাজ করেছে। অল অন এ সাডেন আপনি 5 তারিখের পরে 6 তারিখে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আপনি কিন্তু আশা করবেন না যে যারা 16-17 বছর ধরে সার্ভ করেছে আপনাকে, 6 তারিখে সকালে তারা উঠেই আপনার জন্য সার্ভ করবে, সব কিছু ভুলে যাবে, ফ্রেশ স্টার্ট করে ফেলবে। এটা ফুলস প্যারাডাইজের থিঙ্কিং হবে, এটা কখনোই সম্ভব না। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জন্যই কিন্তু সংস্কারটা অতীব জরুরি। কারণ আমি সবসময় বলে আসছি, অন্তত এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন,
আমি ব্যাপক সংস্কারের পক্ষে না, শুধুমাত্র আমি নির্বাচন সংশ্লিষ্ট যে ক্লাস্টারগুলো কাজ করবে, লাইক আমার নির্বাচন কমিশন, আমার ডিসি, এসপি রিলেটেড এবং গ্রাউন্ডে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সমস্ত অঙ্গ সংগঠনগুলো কাজ করবে, এই প্রশাসন যারা নির্বাচনের সাথে সরাসরি সংশ্লিষ্ট থাকবে, এই জায়গাগুলোর দ্রুততার সাথে সংস্কার করে জনগণের সমস্ত রাজনৈতিক দলগুলোর ওপিনিয়ন নিয়ে সংস্কার করে যদি একটা নির্বাচন দেয়া হয়, দেন একটা জনগণের নির্বাচিত একটা সরকার যখন আসবে, দেন দে উইল স্টার্ট ডুইং দ্য আদার রিফর্মস। এই রিফর্মসকে আমি 3টা ভাগে ভাগ করি। খুবই জরুরি, যেটা হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট, খুবই জরুরি এবং লেস প্রায়োরিটি। অর্থাৎ খুবই জরুরিগুলোকে এই ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই করতে হবে, না করলে আমরা আমাদের যেই আশা আকাঙ্ক্ষা সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো না। আর এগুলো হচ্ছে খুবই জরুরি অর্থাৎ আপনি পরিকল্পনা করবেন, শুরু করে দিয়ে যেতে পারেন, যেটা পরবর্তী জনগণ দ্বারা নির্বাচিত সরকার কন্টিনিউশন করবে। আর 3য় পর্যায়ের সংস্কার হচ্ছে যেগুলোকে আপনি প্রস্তাবনা আকারে রেখে যাবেন, যেগুলো জাতিকে আপনি জানায় যাবেন, নির্বাচিত সরকার সেগুলো ফলো আপ করবে। সো এই 3 ক্লাস্টারে যদি, এই 3টা ফেজে যদি আমি সংস্কারগুলোকে ভাগ করি, তাহলে ফার্স্ট প্রায়োরিটি খুবই জরুরি, অতি জরুরি যেটা, সেটাকে এই সরকারকে করতেই হবে। যদি আপনি না করেন তাহলে এই নির্বাচন হবে না। এই প্রশাসন, এই লেয়ারগুলো রেখে কোনোভাবেই আপনি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারেন না। বিএনপি এখন চাচ্ছে, হয়তো তারা মনে করছে যে মাঠের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন নাই, সো এখন যদি নির্বাচন হয় আমরাই ক্ষমতায় আসবো। এটা তো বিএনপি ধারণা। আবার ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক দেখছিলেন সময়ের সাথে কথা বলছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে। দেখছিলেন সময়ের সাথে কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। জনাব রাশেদ খান, বিরতির পর আমি আপনার কাছে আসতে যাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং সংস্কার এবং নির্বাচনের বিষয়টি নিয়ে, যেটা এখানে বিএনপি সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা তারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, তো এই বিষয়ে আপনাদের দলের অবস্থানটা কি? জি, ধন্যবাদ। আমরা যেটি সরকারকে বলেছি সেটি হলো যে একটি রোড ম্যাপ প্রকাশ করতে হবে, কারণ একটি সরকার আসলে আনলিমিটেড চলতে পারে না এবং পরিকল্পনাবিহীন কোনো কিছু হতে পারে না। সুতরাং সরকার যদি তাদের পরিকল্পনা প্রকাশ করে সেটি আসলে আমাদের জন্য ভালো হয়। অন্যথায় আমরা যদি আসলে আগ বাড়িয়ে সরকারকে একটি টাইম লিমিট দিয়ে দিই, সেটি হয়তো সরকারের ক্ষেত্রে এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। আমরা সেটি করতে চাই না। আমরা চাই সরকার নিজ থেকে একটি রোড ম্যাপের ঘোষণা দিক, যেখানে আসলে আপনার নির্বাচন, অন্যান্য সমস্ত বিষয় উল্লেখ থাকবে। আমি জানি না আসলে সরকার কি চাচ্ছে। সরকারের সব কর্মযজ্ঞ বা কর্মকাণ্ড আমার কাছে মনে হচ্ছে অস্পষ্ট। তারা এই জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখেছে। দেখেন, সাময়িকভাবে হয়তো এই সরকারের সমর্থন আছে, এই সরকারের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে, কিন্তু এটি কতক্ষণ থাকবে? ফখরুদ্দিন মঈনুদ্দিনের প্রতি মানুষের ভালোবাসা, আনন্দ, মানুষের উল্লাস আপনারা লক্ষ্য করেছেন। সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনকে কিন্তু পালাতে হয়েছে এবং সরকারের পক্ষ থেকে তো আংশিক একটা সময় দেওয়া হয়েছে, টাইমলাইন দেওয়া হয়েছে, যেটা 2025-এর শেষের দিক থেকে অথবা 26-এর জুনের মধ্যে, তো একটা আংশিক তো সময় দেওয়া হয়েছে না। এটা তো ধারণা, এটা কোনো পরিকল্পনা না, এটা কোনো এর বাস্তবতাও নয়। তারা বলছে হতে পারে, হতে পারার উপর মেবি কোনো কিছু হইতে পারে না, সম্ভবত। তো এই যে সম্ভাবনা, এটি আসলে একটি সরকারের প্ল্যানের বা রোড ম্যাপের কোনো অংশ হতে পারে না। এটা এক ধরনের ভাতাবাজি বলা যায়। আমরা তো রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, আমাদের আসলে স্পষ্ট কথা বলতে আমরা পছন্দ করি। হাসিনার আমলে হাসিনাকে যা তা আমরা বলছি। তো এখন যদি আমরা দেখি যে এই সরকার সঠিকভাবে তাদের কর্মযোগ্য পালন করতে পারছে না, তাদেরকে আসলে আমরা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করা লাগলে করব। তবে ডক্টর ইউনূসের ব্যাপারে আমরা সকলেই পজিটিভ, তিনি থাকবেন। যে অন্যান্য উপদেষ্টারা যদি কাজ না করেন তাহলে তো ডক্টর ইউনূস ফেরেশতা হলেও তো কাজ করতে পারবেন। সুতরাং এই জায়গায় যে সকল অলস এবং ব্যর্থ এবং যারা আসলে ক্ষমতাকে নিজেদের সম্পদ মনে করেছেন, যারা আসলে জনগণ কেন্দ্রিক কাজ না করে, যারা আসলে বিলাসিতাকে মেন বিষয় মনে করছেন যে বিলাসিতা করে যতদিন থাকা যায়, তাদের কারণে হয়তো রাষ্ট্র সংস্কার ব্যাহত হবে। তবে আমরা তরুণ প্রজন্ম যেটি চাই সেটি হলো যে এইবার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলে মিলে দেশটা চালাইতে হবে। দেশের
জনগণের কল্যাণে রাষ্ট্র সংস্কার আমাদের করতেই হবে। এইবার রাষ্ট্র সংস্কার না হলে এই দেশে আর কোনোদিন সংস্কার হবে না। এই দেশে আরো হয়তো বারবার আন্দোলন হবে, রক্ত যাবে, জীবন যাবে, কিন্তু মানুষের কল্যাণ হবে না, রাষ্ট্রের কল্যাণ হবে না। সুতরাং এইবারই আমাদের শেষ লড়াই। এই লড়াইয়ে 2000 প্রায় মানুষ এবং শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী জীবন দিয়েছে, এবং এখনো পর্যন্ত 28 থেকে 30,000 আমাদের যোদ্ধারা হাসপাতালের বিছানায় কাটাচ্ছে, কেউ ছুটি পেয়েছে। তবে এর মধ্যে এটিও মাথায় রাখতে হবে, সবাই আহত যারা হয়েছে সবাই কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি আহতদের একটি অংশ সিন্ডিকেট করে আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে। তো যাই হোক, যেটি বলছিলাম, সামগ্রিকভাবে আমাদের এই মুহূর্তে অনেক দায়িত্ব। এই দায়িত্ব আমরা যদি সবাই মিলে পালন করতে না পারি তাহলে কিন্তু আসলে আমরা ব্যর্থ হব, এবং সরকারকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আজকে আমি একটা দাবি তুলবো, বিএনপি একটা করবে, অমুক একটা তমুক একটা, হইতে পারে না। সরকারকে আসলে জনগণের দাবি নিয়ে কাজ করতে হবে, জনগণের পালসকে, রাজনৈতিক দলের পালসকে আগে থেকে অনুধাবন করতে হবে, সে আলোকে কাজ করতে হবে, তাহলে কিন্তু ক্যাসাল বাঁধবে না। আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জাতীয় ঐক্য সংহতি এই সরকারের একমাত্র দায়িত্ব ছিল, সেটি নষ্ট করেছে এই সরকারের উপদেষ্টারা। এই সরকারের উপদেষ্টাদের বিরাজনীতিকরণের বক্তব্য, নানানমুখী তৎপরতা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কিংস পার্টি গঠনের সহযোগিতা, এই কাজগুলো করতে গিয়ে সরকার আসলে হজা বরল অবস্থা করে ফেলিয়েছে। এই জায়গা থেকে আমার মনে হয় প্রধান উপদেষ্টার উচিত হবে আরেকটি জাতীয় সংলাপের আয়োজন করা। সেই সংলাপে আসলে নির্ধারিত হবে যে এই সরকার কতদিন থাকবে, এই সরকারের পরিকল্পনা কি হবে, রোডম্যাপ কি হবে। যেহেতু সরকার একা একা আসলে রোডম্যাপ প্রকাশ করতে পারছে না, সরকারের উচিত এক্ষেত্রে দলগুলোর সহযোগিতা নেওয়া, অন্য স্টেক হোল্ডারের সহযোগিতা নেওয়া, সবাইকে নিয়ে একটি রূপরেখা তৈরি করা। নিশ্চয়ই আমি আপনার কাছে আবার ফিরে আসবো এই বিষয়ে। ডক্টর ফয়জুল হক, আমি আপনার কাছে আসতে যাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেমনটা আলোচনা করছিলাম আমরা যে, এবং রাশেদ খান একটি কথা বলেছেন যে সরকারের যে এই যে সংস্কারের যে বিষয়টি, এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি চাচ্ছে যে অতি দ্রুত নির্বাচনের জন্য, তো সেক্ষেত্রে যেমনটা বলছেন রাশেদ খান যে সরকারে এটা একটা ভাওতাবাজি। তো আপনার কি মনে হয় যে বর্তমান সরকারে কিংবা উপদেষ্টা পরিষদের বিভিন্ন উপদেষ্টাদের যে বর্তমান যে অ্যাক্টিভিটি, এটা কি বিতর্কিত মনে হয় কিনা নির্বাচনের বিষয়ে? সেটা আমরা শুরু থেকেই বলে আসছি যে সরকারের পর্যাপ্ত পরিমাণ স্টেক হোল্ডার যেভাবে দরকার ছিল সেটা তারা নিতে পারে নাই, তাদের সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। আমরা জানি না যে সেটার পিছনে কি কারণ রয়েছে, তবে আমরা এই সরকারের শত্রু নই। আমি মনে করি এই সরকারকে অবশ্যই আমরা সকল প্রকার পরামর্শ দিয়েই আমরা পরিচালনা করব, এবং এখনো যে তার পক্ষে কথা বলছি এজন্যই যেহেতু এই সরকারকে আমরা বসিয়েছি। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল আমার দল, এই দল মনে করে যে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে যত দ্রুত হবে তত দ্রুতই বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এই যে সকল সমস্যা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে সেই জায়গাগুলো দূর হবে, এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্পেস তৈরি হবে। আপনাকে মনে রাখতে হবে গত 16 বছর আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদের কিন্তু উদ্দেশ্য একটা অন্যতম উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমাদেরকে নির্বাচন করতে হবে, গণতান্ত্রিক পথে আমাদেরকে যেতে হবে। এখন নির্বাচনটা আমাদের অবশ্যই উদ্দেশ্য, পাশাপাশি 5ই আগস্ট যেহেতু বিপ্লব সাধিত হয়েছে, এই যে বিপ্লবটা, সেই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের এখন সামনে এসেছে সংস্কার। এই সংস্কারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই সংস্কার আমাদের করা দরকার, এবং এই সংস্কারটি আমাদেরকে করতে হলে আমাদের সবাইকে এগিয়ে গিয়ে এই সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার করতে গিয়ে সংস্কারের নামে সময় ক্ষেপণটাও অতিরঞ্জিত কোনোভাবে না হয় সে বিষয়টাও আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সংগঠনগুলো সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, পাশাপাশি সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারকে সহযোগিতাও করে যাচ্ছে। সরকারকে নির্দিষ্ট একটি সুন্দরতম সময় সবাই দিতে চায়, যে সরকার যে কোনো মূল্যে যাতে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেন এবং তাদের সংস্কার কার্যক্রমগুলো সুন্দরভাবে করতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার অনেকগুলো মন্ত্রণালয় একসাথে। জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনাকে একটু থামাতে হচ্ছে। সেটা হচ্ছে যে বিএনপি কি চাচ্ছে কি, তারা কি চাচ্ছে যে তড়িঘড়ি করে নির্বাচন দেয়, সংস্কার বাদ রেখে, কিংবা মিনিমাম একটা সংস্কার দিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে দেওয়া, এটা কি চাচ্ছে কিনা বিএনপি? না, বিএনপি চাচ্ছে সংস্কারও হবে, নির্বাচনও হবে, তবে খুব যে আপনি সব সংস্কার করতে পারবেন এমনটা বিএনপি বলে নাই। বিএনপি সবসময় বলছে যে সংস্কার একটা প্রক্রিয়া, এটা চলমান থাকবে, আজকে আছে, কালকে থাকবে, পরশু থাকবে, এমনকি 5 বছর পরেও নতুন নতুন সংস্কারের প্রয়োজন হবে। অতএব সংস্কারটা 100 সংস্কার আপনি একদিনে করবেন এমনটা তো নয়।
আপনাকে এখন যেটা জরুরি এমার্জেন্সি, আপনি নির্বাচন কমিশনের সংস্কার করেন, আপনি সাংবিধানিক ত্রুটি বিচ্যুতিগুলোকে দ্রুত সেরে ফেলুন, আপনি বাংলাদেশের মানুষের উপরে যে শেখ হাসিনা নির্বিচারে মানুষকে হত্যা করেছে তার বিচারটা দ্রুত করুন, তাকে অ্যারেস্ট করুন কিংবা দালালদেরকে অ্যারেস্ট করুন। আমরা তো বাংলাদেশ সরকারকে বারবার বলছি যে আওয়ামী লীগের প্রশাসন দিয়ে আপনি চালাতে পারবেন না দেশ। এই যে আজকের আপনার কি বলে মানে সচিবালয়ে আগুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের গন্ধ, এর কারণটা কি? এই কারণগুলোকে আপনাকে যদি দেখেন তাহলে দেখবেন যে দুর্বলতম অবস্থানে, দুর্বলতম জায়গা থেকেই আমরা সবল করতে চাই, আমরা সরকারকে রাখতে চাই, কিন্তু নির্বাচনটা যত দ্রুত হবে তত সরকারের জন্য কল্যাণ হবে। সরকার এখন নিজে নিজে পারছে না, যেটা যেমন অনেকগুলো মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় একা পারবে না, বহু চেয়ারম্যান, এমপি, মেম্বার, আপনার কমিশনার, এদের যে দায়িত্বগুলো রয়েছে এগুলো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য থেকে শেষ করতে হবে। হ্যাঁ, আমি সংস্কারের পক্ষে, আমার দল সংস্কারের পক্ষে, তবে সেই সংস্কারটা হতে হবে একটা মার্জিত, যতটুকু করলে আপনি অন্তত পক্ষে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে পারেন ততটুকু সংস্কার করে বাকিগুলো আগামী সরকার যারা আসবে, সেটা বিএনপি না, এখানে এমনও হতে পারে রাশেদ ভাইদের দল ক্ষমতায় আসতে পারে, হতে পারে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে, আর একটা দল আসতে পারে, যারা আসবে তারা করবে। কিন্তু সেক্ষেত্রে জনগণ তো চাচ্ছে যে এই সরকারি সকল সংস্কার করে তারপর একটা নির্বাচন দিক। আমরাও তো সে কথা বলছি, এই সরকার সকল বলতে কতটা, এই সরকারও বলে নাই যে আমরা এতগুলো সংস্কার করব, আর বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলও বলে নাই যে আমরা এতগুলো সংস্কার করব। সবাই বলছে সংস্কার দরকার। যেমন জামাত ইসলাম 40 দফা, তার মধ্যে 10টা দফা হয়তো এই সরকারকে দিয়েছে। বিএনপি তো 31 দফা নিয়ে ইতিমধ্যে মাঠে ময়দানে কাজ করেছে, শুরু করেছে, বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। অতএব সংস্কার চলছে, সংস্কার চলবে, সংস্কার কোনো জায়গায় বন্ধ হবে না, কিন্তু সংস্কারটা বেসিক যেটা দরকার সেটাকেই আমরা মিন করছি এখন। এটার একটা নির্দিষ্ট সময়। আর একটা জিনিস আপনাকে বলতে চাই, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক জায়গা থেকে বক্তব্য দিবেই। আমি রাজনীতির বাইরে গিয়েও যদি আপনাকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তো 5 তারিখই ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে। আপনি এত হতাশা কি আছে? আপনি আপনার মতো সবকিছু করেন, গুছান, পরিবেশটা গুছিয়ে আস্থা অর্জন করেন, জনগণের কাছে সেটা উপহার দেন, জনগণও অ্যাকসেপ্ট করবে, রাজনৈতিক দলগুলোও করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো তখনই সন্দেহ পোষণ করবে যখন দেখবে যে তারা এই সংস্কারের নাম দিয়ে ভিন্ন কিছু করতে চায় কিনা। যদিও আমার বিশ্বাস এই সরকার অবশ্যই ভিন্ন কিছু করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের আস্থা আছে, তিনি একজন নোবেল লরিয়েট ব্যক্তিত্ব, তিনি কখনোই অন্যায়ভাবে কোনোভাবে ক্ষমতায় থাকতে চাবেন না কিংবা অন্যায় কোনো আচরণ করবেন না, এবং বারবার তিনি কিন্তু সেই জিনিসটা প্রকাশ করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে বলেছেন, তারপরে রাজনীতিবিদদের কাছে বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন। আমি বারবার বলি অবশ্যই আমরা সেই সংস্কার, আমরা সেই প্রক্রিয়াটা চাই, কিন্তু সংস্কারটা একটা সুন্দরতম অল্প সময়ের ভিত্তিতে যতটুকু সংস্কার করা যায়। এটাও বলছি ওই কারণে যে আপনাকে অনেক বড় ম্যান পাওয়ারের যে কাজটা সেটা 5 জন 10 জন 15 জন দিয়ে হবে না। আবার আপনাকেও তো অনেকে বলছে যে বিভিন্ন দল থেকে টেনে হেসে নিয়ে দিয়ে আপনি একটা সুন্দর সরকার করেন, তাহলে হয়তো আরো একটু লম্বা সময় আপনি থেকে সংস্কার করতে পারতেন, সেটাও তো করলেন না। যেহেতু সেটা করা হয়নি, আর এই মুহূর্তে আমি মনে করি সেটার প্রয়োজনও নেই। সরকার যেভাবে আছে এইভাবেই সরকার যতটুকু পারেন আপনারা সংস্কার করেন, সংস্কার করে আমাদেরকে একটা পথ দেন। আর যদি এটা এমন হতো 5 তারিখের পরেই যদি সরকারের একটা ভিন্ন শেপে হতো, বিপ্লবী কোনো নামে, ভিন্ন কোনো চরিত্রে, তাহলে হয়তো জনগণ তখনকার সময় সিদ্ধান্ত ভিন্ন কিছু নিত এবং বাংলাদেশের রাজনৈতিক দল তৎকালীন সময়ের সিস্টেম অনুযায়ী কথা বলতো। কিন্তু এখন যেহেতু আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে, এটা একটা প্রক্রিয়ার মধ্যে, সেটাকে আপনি ধরতে পারেন পূর্বের নিয়ম অনুযায়ী যেভাবে ছিল তারই একটা মানে আপগ্রেড ভার্সন এখন এসেছে। অতএব এই আপগ্রেড ভার্সনটাকে আপনি যতটুকু তারা সাস্টেইন করতে চায় ততটুকু আমরা সাহায্য করব, কিন্তু সেটা হতে হবে গণতান্ত্রিক পথকে আপনার কি বলে উন্মুক্ত করার জন্য যতটুকু সময় দরকার ততটুকুই। ধন্যবাদ আপনাকে। জি, মেজর সাইফুল ওয়াদুদ, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে সরকার কিন্তু এখনো পর্যন্ত তারা একটি এই ধরনের কোনো সময়সীমা কিংবা কোনো গাইডলাইন দেয়নি যে এই এতটুকু পর্যন্ত আমরা সংস্কার করবো তারপর নির্বাচন দিব। তো সরকার কি উচিত নয় যে অতি দ্রুত একটি সংস্কার, কি কোন সংস্কারগুলো তারা করবে এটা একটা গাইডলাইন দেওয়া? দেখেন, এটা কিন্তু খুব প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা দেখেছিলাম যে 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সেই কমিশনগুলোকে 31শে ডিসেম্বর পর্যন্ত একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে এবং সংবিধান সংস্কার এবং একটা কমিশন তারা একটু সময় 3 দশক অর্থাৎ 15 জানুয়ারি পর্যন্ত তারা এক্সটেনশন করেছে। তখন কিন্তু বলা হয়েছিল যে এই কমিশনগুলো সংস্কারের যে রূপরেখা কিংবা যে প্রস্তাবনাটা নিয়ে আসবে সেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কারের চূড়ান্ত একটা করা হবে। এবং তখনই কিন্তু আমি আমার পূর্বের বক্তব্যে যেটা বলেছিলাম যে ক্যাটাগরিক কিন্তু ভাগ করার জন্য কিন্তু তখন কিন্তু পাওয়া যাবে। এখন আমি যদি বিএনপিকে প্রশ্ন করি বা জামাতকে প্রশ্ন করি, সত্যিকার অর্থে কিন্তু কেউ কিন্তু এক্স্যাক্ট বলতে পারবে না
কেউ বলতে পারবে না যে এক্স্যাক্টলি এটা করেন, এভাবে ধরে কিন্তু সংস্কার সম্ভব না। ঠিক আছে, কখন সম্ভব? সংস্কারের কমিশনগুলো যখন আমাদেরকে প্রস্তাবনা দেবে, রাজনৈতিক দলগুলো যখন সেইগুলো নিয়ে আলোচনা হবে, দেন ইউ ক্যান গো ফর দ্য প্রায়োরিটাইজ। তখন আপনি প্রায়োরিটি করতে পারবেন যে আমি এই 15টা সংস্কার পেয়েছি, তার ভিতরে এই 5টা এখনই আমাদেরকে করতে হবে। তো সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, এটার কোনো শেষ নেই। অনেকগুলো সেক্টর রয়েছে, অনেক সেক্টরের সংস্কারের প্রয়োজন। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি যদি বলে যে শুধুমাত্র নির্বাচন কমিশন সংস্কার করে আপনার নির্বাচন দিয়ে দেন, সেটা কি সম্ভব? সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু জনগণ, অর্থাৎ ছাত্র জনতার অ্যাঙ্গেল থেকে যদি বলি আমি, আম জনতা যারা যেই আশায় বুক বেঁধে এই রক্ত দিল রাস্তায়, সরকারের পতন ঘটালো, এই পট পরিবর্তন, তাদের কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি একটা আস্থা এবং অবিশ্বাসের জায়গা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ তারা কিন্তু পূর্বেও কিন্তু বিএনপিকেও কিন্তু ক্ষমতায় দেখেছে, সাথে জামাতও তাদের সাথে কোয়ালিশনে ছিল। সো আমরা বলতে পারি জামাতও পাওয়ারের টেস্ট তারা উপভোগ করেছে। আওয়ামী লীগ তো দীর্ঘ সময় ছিল। সো মোটামুটি বাংলাদেশ এবং জাতীয় পার্টিও ছিল। সো যে সমস্ত মানে এস্টাবলিশড বড় দলগুলো যদি আমি ধরি, এরকম 4-5টা, সবাই কিন্তু সময়ে সময়ে ক্ষমতা উপভোগ করেছে। তাদের সবার কার্যক্রমগুলো কিন্তু আমরা দেখেছি, তাদের সংস্কার কিন্তু আমরা দেখেছি। যে যার মতো করে কিন্তু সংবিধান বলেন, সব কিছু বলেন, প্রশাসনকে নিজের মতো করে রাখা, সংবিধানে কাটা ছিঁড়া করে নিজেদের অনুকূলে রাখা, এগুলো কিন্তু করছে। এই কারণে জনগণের আস্থার জায়গাটায় রাজনৈতিক দলগুলোকে তারা রাখতে পারছে না, অর্থাৎ আস্থার জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারছে না। এই জন্যই জনগণের চাওয়া যে সংস্কারটা যদি করতে হয়, আসল কিছু সংস্কার লাইক সংবিধান সংস্কার, এমনভাবে সংস্কার করা হবে যেই সংস্থাগুলো, এবং নির্বাচন কমিশনেরটা কেন, এই নির্বাচন যদি সংস্কার করা হয়, তাহলে হয়তো একটা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে। আর আজকে যদি সত্যি কথা বলতে, আমি আপনার এখানে লাইভ শোতে আমি দর্শকদেরকে বলে দিতে পারি, আজকে যেই সরকার ক্ষমতায় আসবে, এই আমলাতন্ত্রের প্রশাসন তাদের পক্ষে আগামীকাল সকাল থেকে সাফাই গাওয়া শুরু হবে। তারা কিন্তু আবার ওই দলের পক্ষে হয়ে কাজ করবে, যেই ক্ষমতায় আসুক তাদের পক্ষ হয়ে কাজ করবে। এটাই হচ্ছে আমাদের ব্যুরোক্রেসির ক্যারেক্টার। সত্যি কথা বলতে, সরি টু সে, ব্যুরোক্রেসি, অর্থাৎ তারা সবসময় রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদেরই পদলেহন করে। ঠিক আছে, এই জন্য একটা সংস্কারটা আমল জরুরি। জনগণের চাওয়া পাওয়ার জায়গা যদি আমরা পুরো না করি। সাইফুল তো আমাদের সাথে কলার ওয়েট করছে, আমি আপনার কথার মাঝে আমি একটা কল নিয়ে নিয়েছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি ভালো আছে, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্ন হলো যে বর্তমানে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। জি, 53 বছরে যে আমাদের মেহমান তিনি প্রকাশ করেছেন যে যেই বিল আসছে আমরা সাধারণ জনগণ কিছুই পাই না। আমার প্রশ্ন আপনি প্রায় 100% জনগণ পাবলিক যে সরকার বর্তমানে আছে, এটা যদি সময় নেয়, কাজও ভালো হবে, সংস্কারও ভালো হবে। আর সংস্কার করতে আমি যে খাটে যদি আপনি রং মুক্ত করতে হবে, খাটের রংটা আপনি আপনি সার্ফেসিং করতে গেলে তখন আপনি যদি কাঠের রং দেন, তখন এই রঙের কার্য আসে। এই বর্তমানে যে সরকার আছে, এটা এরকম করতে চাচ্ছে যে যতগুলো রং আছে এইগুলো পরিপূর্ণভাবে ধন্যবাদ কলার আপনার মতামতের জন্য। জি, আমি যেটা বলছিলাম, দেখেন এই যে দর্শক ফোন করেছিল, ওনারও কিন্তু আস্থার জায়গাটা কিন্তু উনি কিন্তু অনেক দুর্বল। তা রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু ওনাদের আস্থা জায়গাটা কিন্তু নাই। এটা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, তারা জনগণের আস্থার জায়গাটাতে নিজেদেরকে আনতে পারে নাই। এই জন্যই জনগণ চায় যে সংস্কারটা একটা নিরপেক্ষ গভর্নমেন্ট, যেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক বা যখন এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্টের নিরপেক্ষভাবে সংস্কার কাজটা যদি করে যেতে পারে, তাহলে সেটা পরবর্তী রাজনৈতিক দলগুলোর জন্য যে সরকার আসবে তাদের জন্য একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়াবে। এই জন্যই কিন্তু জনগণের চাওয়া আগে সংস্কার, পরবর্তীতে নির্বাচন। এবং ছাত্রদেরও কিন্তু তারা কিন্তু একটা গাইডলাইন দিয়েছে, বিচার, সংস্কার অ্যান্ড দেন নির্বাচন। আপনি এই ছাত্র জনতার এই চাওয়াটাকে যাদের কল্যাণে আজকে আপনি এই পরিস্থিতিতে আসলেন, তাদের এই চাওয়াটাকে আপনি কিভাবে উপেক্ষা করবেন বলেন? কোনোভাবে উপেক্ষা করা সম্ভব না। আজকে বিএনপিকে বলেন, তাদেরকে একটাবার দেখেছেন স্ট্রংলি তারা বিচারের জায়গাটাতে ছাত্রদের বলতে আপনি কাদেরকে উল্লেখ করেন? সাধারণ ছাত্রছাত্রী নাকি আপনার ওই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আকাঙ্ক্ষা নিয়ে যারা মাঠে ছিল, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি যাদের আগমনে ভয় হয়ে এই সরকার এই পাথরের মতো যারা চেপেছিল, তারা পালাতে বাধ্য হলো। আমি সেই ইন জেনারেল সবাইকে বলছি। আপনি দেখেন, আমি একটা ছোট একটা জিনিস দিয়ে আমার পর্বটা শেষ করছি, যে
বিএনপি গা ছাড়াভাবে শুধুমাত্র তারা কিন্তু বলছে যে বিচার। আমি স্ট্রংভাবে আপনি কি বিএনপিকে দলীয়ভাবে স্ট্যান্ড করতে দেখেছেন যে বিচার কার্যের জন্য তারা স্ট্রংলি কোনো প্রকারের ইয়ে করতে? তারা কিন্তু আওয়ামী লীগ সরকার দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে বিচার কার্যের জন্য তাদের কোনো স্ট্রং ভূমিকা কিন্তু দেখি না, শুধু একটা মেয়ার একটা বক্তব্য। হ্যাঁ, তাদেরকে বিচার করতে হবে, বিচার অবশ্যই সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। এই স্ট্রং ভূমিকাটা তো বিএনপির দায়িত্ব না, এখানে সরকারের দায়িত্ব, যে সরকারের দায়িত্ব। আমি বলতেছি বিচার কার্য না, বিচার করার জন্য সরকারকে প্রেসার, যেভাবে তারা নির্বাচনের জন্য সরকারকে প্রেসার দিচ্ছে, তার শিখিয়ে আনাও কিন্তু বিচার করার জন্য কিন্তু প্রেসার দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। জনাব রাশেদ খান, আপনি কি শুনতে পাচ্ছেন? রাশেদ খান, আচ্ছা, রাজনৈতিক দলগুলাই যে স্বাধীনতা 53 বছর, যেটা দর্শকদের কোশ্চেন ছিল, যে রাজনৈতিক দলগুলা জনগণের আস্থার জায়গা হিসেবে রূপান্তরিত হতে পারছে কিনা? রাজনৈতিক দলগুলো অবশ্যই জনগণের আস্থায় ছিল, আছে এবং থাকবে। এখন কথা হলো যে দলগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে, যে কারণে একজন আরেকজনের বিরুদ্ধে বলে, সমালোচনা করে, আলোচনা করে, এইটা হলো রাজনৈতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থাকবে। এখন এই রাষ্ট্রের আসলে পরিচালক কারা হবে বা কারা হয়? রাজনৈতিক দলগুলো। এখন দলগুলোর উপর যদি মানুষের আস্থা না থাকতো, তাহলে তো এইভাবে দলগুলোকে ক্ষমতায় বসাতো না। আলোচনা সমালোচনা থাকবে না, এটা তো গণতন্ত্রের অংশ। নিশ্চয়ই। এখন এই গণতন্ত্রের অংশ, এইটাকে যদি আপনি মনে করেন যে এটা বিগ ইস্যু, না, সমালোচনা সর্বক্ষেত্রে থাকবে। সমালোচনা না থাকলে আসলে কিচ্ছু থাকে না। আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনি আমার বিরুদ্ধে বলবেন, এটাই রাজনীতি। জি। তো এই রাজনীতি, এর মানে এই নয় যে আসলে আমি আপনার জন্য ক্ষতিকারক বা আপনি আমার জন্য ক্ষতিকারক। জি। এখন রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা নাই, এইগুলো কারা বলে? এগুলো যারা শোষী, যারা আসলে রাজনীতিকে আসলে নষ্ট করতে চায়, যারা কর্তৃত্ববাদে বিশ্বাস করে, তারা এই কথাবার্তাগুলো বলে। এগুলো ভাতাবাজ যারা, তারা বলে। আমি মনে করি না কোনো ভালো মানুষ বলে যে দলগুলোর উপরে মানুষের আস্থা নাই। আস্থা না থাকলে ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় বসাও কেন? অবশ্যই আস্থা আছে। এখন আমার প্রতি সবার আস্থা আছে কিনা? হয়তো আমার প্রতি 10 জনের আস্থা আছে, আপনার প্রতি 10 জনের আস্থা আছে, তার প্রতি 10 জনের আস্থা আছে। যে আস্থার জায়গাটা বিভাজিত, কারো না কারোর উপর অবশ্যই মানুষের আস্থা আছে। অধিক উত্তর পেয়েছিলাম যে সেক্ষেত্রে যদি সেটাই হয়ে থাকে, আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ তো এখন আর নেই, এবং এখন আপনারা যে রাজনৈতিক দলগুলো মাঠে রয়েছে, আমরা যে জনগণের যে অভিযোগটা, যে আগে যে সিন্ডিকেট ছিল এখনো সেই সিন্ডিকেট, শুধুমাত্র হাত বদল হয়েছে। আগে যেই জায়গাগুলোতে চাঁদাবাজি হতো সেই জায়গাগুলোতে এখনো চাঁদাবাজি হচ্ছে। তো এখন চাঁদাবাজি এবং এই সিন্ডিকেট কারা করছে? কোন রাজনৈতিক, কোনো নির্দিষ্ট কোনো দল করছে, নাকি সবাই মিলেই করছে, নাকি সরকার করছে? দেখেন, এটা আসলে রাজনৈতিক প্রতিযোগিতা। এখন এক দল আরেক দলকে চাঁদাবাজ বানাবে, এক দল আরেক দলকে বলবে যে হাত বদল হয়েছে। এখন জামাত ইসলাম, এটা বলেন আপনি। আমি বলতেছি জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে বলতেছে, বিএনপি জামাতের বিরুদ্ধে বলতেছে, আমি জামাতের বিরুদ্ধে বলতেছি। এই যে এই ধরনের বক্তব্য, সমালোচনা, এগুলো রাজনৈতিক প্রতিযোগিতা। এক পক্ষ আরেক পক্ষকে শব্দের বিনিময়ে, বাক্যের বিনিময়ে ঘায়েল করা, এইটাকে যাচাই বাছাই করবে কারা? যাচাই বাছাই করবে জনগণ। সুতরাং আগামী জি জি রাশেদ খান, আমি আপনার কাছে আসবো। আমি তার আগে একটু কল নিয়ে নিচ্ছি, আপনাদের সাথে কলার ওয়েট করছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি কি? জি 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 শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ কলার জনাব সাইফুল ওয়াতো। যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, যে জনগণের যে আরেকটু অভিযোগ যে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু সেই যে আপনার টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা সিন্ডিকেট, এই জিনিসগুলো কিন্তু চলে যায়নি। তো এখন এটা কারা করছে? আমি এই প্রসঙ্গটা বলার সাথে সাথে আমি উইথ ডিউ রেসপেক্ট ও রাশেদ ভাইয়ের কথাটাতে, যে জনগণের রাজনীতিবিদদের প্রতি আস্থা নাই, এটা কিন্তু কেউ কোনোদিন বলবে না। ডেফিনেটলি সবারই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শ থাকবে, কিন্তু আস্থার জায়গাটা অনেক নড়বড়ে। তারা কিন্তু খুব আস্থাভাজন হতে পারে না যে না, এরা আসলে হবেই। ওই পর্যায়ের আস্থাটা রাজনৈতিক দলগুলো নিতে পারে নাই। তারপরও জনগণ সমর্থন করে, তারা পছন্দ করে, তারা
ক্ষমতায় ক্ষমতায় আনা মানে এই না তাদের প্রতি যে অগাধ আস্থা আছে, আস্থার জায়গাটা কিন্তু যে নড়বড়ে, এটা আমাদের রাজনৈতিক দলগুলো বুঝে। আমি শুধুমাত্র আপনার চাঁদাবাদী পয়েন্টে যদি আসি, এটা নিঃসন্দেহে রাশেদ ভাই হয়তো বলবে যে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে রাশেদ ভাই যেটা বললেন যে ঘায়াল করছে, জনগণই সেটা বিচার করবে। জনগণই তো বলছে যে চাঁদাবাদী হচ্ছে, বরঞ্চ চাঁদাবাজির রেট আগের থেকে আরও বেড়ে গেছে। আগে 5 টাকা দিতে এখন 60 টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে। হাত বদল হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, সংগঠন পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের পকেটের টাকা যে নেওয়া চাঁদাবাদী সেটা কিন্তু চলমান আছে। জি, ধন্যবাদ আপনাকে। জি, ডক্টর ফয়জুল হক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি প্লিজ। জি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আপনি এই যে চাঁদাবাজি হচ্ছে কিংবা সিন্ডিকেট, এটা আগের মতোই হচ্ছে, জনগণ যেটা বলছে, তো এই বিষয়ে আপনার বক্তব্য, এটা কারা করছে? আপনি যদি 1 মিনিটে শেষ করেন। না, আমি মনে করি যে চাঁদাবাজি হচ্ছে না সেটা নয়, কিন্তু এই চাঁদাবাজির প্রক্রিয়াটা আপনি 24 সালে যেভাবে দেখছেন এবং সেটার জন্য যে পরিমাণ শাস্তি দেখছেন, এটা পূর্বের কোনো সময় কখনো হয়নি। বিএনপির বিরুদ্ধে যখন যেখানে চাঁদাবাজের অভিযোগ কেউ যদি প্রমাণ করতে পারে বা আসে, সাথে সাথে দেখেন তারেক রহমান সাহেব দল থেকে এমনকি একেবারে সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে, এমনকি বলে দেওয়া হয়েছে পুলিশ স্টেশনে আপনি অলওয়েজ ওয়েলকাম, আপনি ইউ ক্যান গো অ্যান্ড ইউ ক্যান রিপোর্ট অ্যাবাউট দেম। এই যে একটা পরিবর্তন, সেটা কিন্তু এই 24 সালেই হয়েছে। এর আগে কিন্তু এরকম আমরা কখনোই পরিবর্তন দেখি নেই। এর কারণটা হচ্ছে যুব সমাজ যেভাবে চায়, রাজনৈতিক দলগুলো আজকে সেভাবেই কিন্তু কাজ করছে। হ্যাঁ, তবে আমাদের ইমপ্রুভমেন্ট আরো করতে হবে, আরো বেটারমেন্টের পথে যেতে হবে। সেটা যাওয়ার জন্য যে শপথবদ্ধ হচ্ছে রাজনৈতিক দলগুলো, আমার বিশ্বাস এই শপথ এবং ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকতে পারি, আগামী দিনে বাংলাদেশ আরো সুন্দর হবে। তবে ঐক্যবদ্ধ হওয়া আমাদের প্রয়োজন। আমরা এক দল আরেক দলের কাঁধা ছড়াছড়ি করাটা জরুরি নয়, আমাদের সবাইকে এক থাকতে হবে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। জনাব রাশেদ খান, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনি যদি 30 সেকেন্ডে শেষ করেন। আমি যেটি বলছিলাম সেটি হলো যে এই মুহূর্তে আসলে যেহেতু সামনে নির্বাচন, এই মুহূর্তে আসলে প্রচন্ড পরিমাণে প্রতিযোগিতা চলছে দলগুলোর মধ্যে, যে কারণে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়াল করছে। এখন মনে করেন ফখরুল ইসলাম আলমগীরের যে ফেসবুক পোস্ট, সেখানে দেখবেন যে জামাতের সবাই কমেন্ট করতেছে, যেটা স্পষ্ট। জি, এবং এই প্রতিযোগিতা নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, জামাতের আমিরের ফেসবুক পোস্ট, সেখানে কিন্তু বিএনপির সবাই কমেন্ট করতেছে বা আমরা করতেছি, বা এইভাবে। জি জি, ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। যে দর্শক, ধন্যবাদ আপনাদের 3 জনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন সময়ের সাথে কথা বলছিলাম, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।